গল্পের শুরুতেই আমরা নিনো নামের একটা ছেলেকে দেখতে পাই। একটা ফাঁকা মরুভূমির মধ্য দিয়ে সে এমন ভাবে দৌড়াচ্ছে দেখে মনে হচ্ছে কেউ তাকে তাড়া করছে। তখন হঠাৎ করে সে গাড়ির ইঞ্জিনের শব্দ শুনতে পায়, তাই ভয় পেয়ে ঝটপট পেছনে তাকিয়ে দেখে দূরে একটা বালুর ঝড়, আর সেটা তীরের বেগে তারই দিকে এগিয়ে আসছে। নিনো মুহূর্তের মধ্যে বুঝতে পারে এটা নিশ্চয়ই ওই খামারের মালিক, যে তাকে ধরতে আসছে। ধরা পড়ার ভয়ে সে দিক বিদিক জ্ঞান হারিয়ে পাশের একটা গর্তে লাফিয়ে পড়ে লুকানোর জন্য। গর্তের ভেতর সে নিজের শরীরটাকে যতটা সম্ভব গুটিয়ে একদম ঘাপটি মেরে বসে থাকে। এরপর মনে প্রাণে ঈশ্বরকে ডাকতে থাকে, আজকের দিনটা শুধু বাঁচিয়ে দাও গড, মালিক যেন কোনোভাবেই আমাকে খুঁজে না পায়। আসলে নিনোর বাবা নিজের পুরো জীবনটাই ওই খামারের দিনমজুর হিসাবে কাটিয়ে দিয়েছে, আর এই তো মাত্র কিছুদিন আগে তিনি নিনোর হয়ে খামারের মালিকের সাথে একটা চুক্তি সই করেছে। ব্যাস মাত্র 10 বছর বয়সে নিনোকে জোর করে ওই খামারের বাঁধা মজুর বানিয়ে দেওয়া হয়। কিন্তু নিনো তার বাবার মতো সারা জীবন অন্যের গোলামি করে কাটাতে চায়নি, তাই সুযোগ বুঝেই সে খামার থেকে পালিয়ে আসে। তবে সে কিন্তু পালানোর আগে মালিকের সবচেয়ে দামি জিনিস তার সোনার পকেট ঘড়িটাও চুরি করে নিয়ে এসেছে। ওদিকে খামারের মালিক যখন জানতে পারে যে নিনো পালিয়েছে আর সাথে করে তার জানের চেয়ে প্রিয় ঘড়িটাও নিয়ে গেছে, সে রাগে একদম অগ্নিশর্মা হয়ে যায় আর সব মজুরদের এক জায়গায় জড়ো করে চারপাশের আলাদা আলাদা রাস্তায় নিনোকে খোঁজার জন্য পাঠিয়ে দেয়। এমনকি নিনোকে যে ধরে দিতে পারবে তার জন্য মোটা অঙ্কের পুরস্কারও ঘোষণা করে, কারণ নিনোর কাছে তো তার সব থেকে দামি ঘড়িটা আছে। এদিকে ছেলের এই দুঃসাহসিক কাণ্ড দেখে নিনোর বাবা দৌড়ে মালিকের কাছে যায় আর হাত জোড় করে ক্ষমা চাইতে থাকেন। ওদিকে দৌড়াতে দৌড়াতে নিনো একটা বিশাল বড় গাছের নিচে এসে পৌঁছায়। সেখানে তার বোন অনেকক্ষণ ধরে অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছিল। নিনো আর দেরি না করে তার বোন যে জামা কাপড়গুলো এনেছিল সেগুলো চটপট পরে নেয়। তারপর বোনকে বলে, আমার এই পুরনো কাপড়গুলো অন্য একটা রাস্তায় ফেলে দিস, যাতে মালিকের শিকারী কুকুরগুলো গন্ধ শুকে বিভ্রান্ত হয়ে যায়। এতটুকু ছেলের মাথায় কিন্তু দারুণ বুদ্ধি, তাই না? যাই হোক, বোনের কাছ থেকে বিদায় নিয়ে নিনো আবার দৌড়াতে শুরু করে। সে নিজের গায়ের সবটুকু জোর দিয়ে ছুটছিল, একটা মুহূর্তের জন্য কোথাও থামেনি। এরপর যখন দিন পেরিয়ে রাত নেমে আসে তখন সে একটা পাথুরে গুহায় গিয়ে আশ্রয় নেয় আর সারাদিন পরে সাথে থাকা সামান্য খাবারটুকু খেয়ে নেয়। কিন্তু ওই পুরো রাতটায় নিনোর কাটে একরাশ বুক চাপা ভয় নিয়ে। পরের দিন সকালে খামারের মালিক সেই শিকারী কুকুরগুলোর সাহায্যে নিনোর ফেলে যাওয়া পুরনো কাপড়গুলো খুঁজে পেয়ে সোজা তার বাড়িতে গিয়ে হাজির হয়। মালিকের মনে পুরো বিশ্বাস ছিল যে খামার থেকে পালানোর পর নিনোকে কেউ না কেউ সাহায্য করেছে, আর সে অন্য কেউ নয়, নিনোর বোনই। কিন্তু তার মেয়েটি মুখে একদম কুলু পেটে রাখে, হাজারবার জিজ্ঞেস করার পরও কোনো কথার উত্তর দেয় না। তখন মালিক তাকে ভয় দেখাতে শুরু করে, আর শেষমেশ ভয়ের চোটে সে বলেই দেয় যে নিনো কোন দিকে পালিয়েছে। এদিকে নিনো কতক্ষণ যে হেঁটেছে তার কোনো হিসাব নেই। চলতে চলতে নিনোর হঠাৎ একটা বিল্ডিং চোখে পড়ে, যেটা ওই জনমানবহীন ফাঁকা জায়গায় অনেক দূর থেকে দেখা যাচ্ছিল। এটা আসলে একটা বাস স্টেশন, যা ছিল নিনোর পালানোর প্ল্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখান থেকেই তাকে বাস ধরতে হবে, আর একবার যদি সে বাসে উঠে পড়তে পারে তাহলে হয়তো মালিকের লোকেরা তাকে আর ধরতে পারবে না। কিন্তু ঠিক তখনই আচমকা তার কানে এলো পেছন থেকে একটা ইঞ্জিনের আওয়াজ, আর দূরে উঠতে থাকা ধুলো দেখে নিনোর বুকটা কেঁপে ওঠে। সে বুঝে যায় এটা আর কেউ না, নিশ্চয়ই ওই খামারের মালিকই তাকে ধাওয়া করছে। আর গল্পটা আবারও চলে যায় সেই প্রথম দৃশ্যে। মালিক যতই কাছে আসতে লাগে নিনোর ভেতরের ভয়টা ততই বাড়তে থাকে। একটা সময় পর গিয়ে তো সে চোখটা বন্ধ করে নিজেকে পুরো ভাগ্যের উপরে ছেড়ে দেয়, আর ঠিক বাতাসের সেই উড়ন্ত ধুলোবালি আবার নিনোকে বাঁচিয়ে দেয়। খামারের মালিকের চোখ তার উপর পড়ে না। এরপর মালিক সোজা বাস স্টেশনে গিয়ে আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে, নিনোর খোঁজ নেওয়ার চেষ্টা করতে লাগে, কিন্তু কেউ তো আসলে নিনোকে ওখানে দেখেইনি, তাই তাকে সঠিকভাবে কিছুই বলতে পারে না। ওদিকে বেচারা নিনো এক কোণে লুকিয়ে লুকিয়ে অসহায়ভাবে সবটা দেখছিল। কিন্তু যে বাসটায় উঠে তার পালানোর কথা ছিল সেটা যখন চোখের সামনে দিয়ে আস্তে আস্তে স্টেশন ছেড়ে দূরে চলে যায়, নিনোর চোখ দুটো জলে ভরে ওঠে। এই প্রত্যন্ত অঞ্চলের স্টেশনে বাস খুব একটা আসতো না। এর পরের বাসটা আসবে ঠিক 4 দিন পর। এদিকে খামারের মালিকও এত সহজে হাল ছাড়ার পাত্র না, কারণ নিনো তো শুধু একজন পালিয়ে যাওয়া মজুর নয়, সে তো মালিকের সবচেয়ে মূল্যবান জিনিসটা চুরি করেছে। অন্যদিকে বাসটা হাতছাড়া হয়ে যাওয়ার পর এখন পায়ে হেঁটে চলা ছাড়া নিনোর সামনে আর কোনো উপায় ছিল না। আর ধরা পড়ার ভয় তার মনে এমন ভাবে চেপে বসেছিল যে কোনো সাধারণ মানুষকে দেখলেও সে আটকে উঠছিল। এই আতঙ্কের চক্করে পড়তে গিয়ে একবার তো সে একটা খাড়া ডাল থেকে পিছলে একদম নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে কিছু বুনো ঘাস আঁকড়ে ধরে সে কোনো মতে নিজের প্রাণটা বাঁচায়। গায়ের সব শক্তি এক করে নিনো কষ্টে সৃষ্টে আবার উপরে উঠে আসে। ঠিক তখনই সে খেয়াল করে পড়ে যাওয়ার সময় তার কম্পাসটা ভেঙে গেছে এবং সেটা আর কাজ করছে না। কম্পাসটা ভেঙে যাওয়ার
পর নিনোর জন্য পথ চলা আর পালিয়ে থাকা আরো বেশি কঠিন হয়ে পড়ে। হিসাব ছাড়া কতক্ষণ যে সে হেঁটেছে তার কোনো ঠিক নেই। অবশেষে সে এক ব্যক্তির দেখা পায় যে তার গৃহপালিত পশুদের পানি খাওয়াচ্ছিল। পানি দেখা মাত্রই প্রচন্ড তৃষ্ণার্ত নিনো আর অপেক্ষা করতে পারছিল না। তবে তখন সে নিজেকে একটু শান্ত করে ওই একটা জায়গায় লুকিয়ে পড়ে এবং রাত হওয়ার অপেক্ষা করতে লাগে। চারিদিক অন্ধকার হয়ে আসতেই সে গুটি গুটি পায়ে লোকটার দিকে এগিয়ে যায়। এরপর জলদি নিজের পিঠের ব্যাগটা নামিয়ে ভীষণ তাড়াহুড়ো করে লোকটার খাবার নিজের ব্যাগে ভরতে শুরু করে। কিন্তু বিধিবাম, লোকটা নিনোকে দেখে ফেলেছিল। লোকটাকে নিনোর দিকে এগিয়ে আসতে দেখে ভয় পেয়ে নিনো ঘুরে দৌড় মারে, কিন্তু লোকটা লাঠি দিয়ে আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়। তবুও নিনো কোনো মতে আবার উঠে দাঁড়ায়। সে নিজের কোমর থেকে ছুরিটা বের করে লোকটাকে হুমকি দিয়ে বলে, আমার একদম কাছে আসবে না বলছি, মেরে ফেলবো কিন্তু। কিন্তু লোকটা তার হুমকির কোনো পাত্তায় দেয় না, আবার সামনের দিকে এগোতে লাগে। এতে ভয় পেয়ে নিনো নিজের জীবন বাঁচাতে আবারও সেখান থেকে চম্পট দেয়। তখন তার কাছে এতটাই কম সময় ছিল যে মাটিতে পড়ে যাওয়া ব্যাগটা তুলে নেওয়ার সুযোগ পর্যন্ত সে পায়নি। ব্যাগটা হাতছাড়া হয়ে যাওয়ার পর নিনোর কাছে আর কিছুই অবশিষ্ট নেই, মানে না আছে কোনো খাবার, না এক ফোঁটা জল, একেবারেই একলা আর অসহায়। এর কিছুক্ষণ পর দূর থেকে তার চোখে একটা ভাঙাচোরা বিল্ডিং চোখে পড়ে। সে মনে মনে হিসাব করে দেখে এখানে নিশ্চয়ই মানুষজন থাকবে, তাই একটু খাবার আর জল তো অন্তত পাওয়া যাবে। এই আশাটুকু বুকে বেঁধে সে চারপাশটা ভালো করে দেখে নেয়। এক বুক সাহস নিয়ে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু ভেতরে গিয়ে দেখে একটা ভাঙা পুরনো কুয়া ছাড়া সেখানে আর কিচ্ছু নেই। নিনো একটা পাথর কুড়িয়ে কুয়ার ভেতরে ফেলে দেয়। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে, কিন্তু কোনো জলের শব্দ আসে না। এই শুকনো আর খাকা করা কুয়োটা দেখে নিনো ভেতর থেকে একেবারে ভেঙে পড়ে। ক্ষুধা, তেষ্টা আর চরম ক্লান্তিতে নিনো আর সহ্য করতে পারে না, তাই ওখানেই মাটিতে লুটিয়ে পড়ে। এরপর দেখা যায় হঠাৎ এক লোক অজ্ঞান হয়ে পড়ে থাকা নিনোকে সেখানে দেখতে পায়। সে নিনোর জ্ঞান ফেরানোর জন্য সাধ্যমতো সব রকম চেষ্টা করতে লাগে, কিন্তু জ্ঞান ফিরতেই নিজের উপর বিপদ আসতে পারে ভেবে নিনো দ্রুত তার কাছে থাকা ছুরিটা উঠিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু শরীর অতিরিক্ত দুর্বল হওয়ার কারণে সে ওই লোকটার সামনে এক সেকেন্ডও টিকতে পারে না। লোকটা খুব সহজেই তাকে কাবু করে ফেলে। এরপর নিনো যাকে ভয় পাচ্ছিল সেই তার প্রাণ বাঁচানোর জন্য একটা কাপড়ের টুকরো জলে ভিজিয়ে বারবার তার ঠোঁটে ছোঁয়াতে লাগে। আর কিছুক্ষণ ধরে এভাবেই ধীরে ধীরে পানি দেওয়ার কারণে নিনোকে সেই মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে। নিনো যখন পুরোপুরি জ্ঞান ফিরে পায় তখন সে বুঝতে পারে যে লোকটা তার জীবন বাঁচিয়েছে সে অন্য কেউ নয়, এই তো কিছুক্ষণ আগে যে নিজের পশুদের জল খাওয়াচ্ছিল সেই লোকটাই। লোকটা নিনোকে খাবার চুরির চেষ্টার জন্য একটা কথাও শোনায় না, উল্টো নিজের যা কিছু খাবার দাবার ছিল তা হাসি মুখে নিনোর সাথে ভাগ করে নেয়। এমনকি নিনো যে ব্যাগটা ভুল করে ফেলে এসেছিল সেটাও তাকে ফেরত দিয়ে দেয়। সেদিন থেকেই তারা দুজন একসাথে পথ চলতে শুরু করে। সেই দয়ালু মানুষটি নিজের মাথায় বাঁধার কাপড়টাও নিনোকে দিয়ে দেয় যাতে সে কড়া রোদ থেকে বাঁচতে পারে। কিন্তু লোকটার কাছে খাবার এমনিতেই কম ছিল, আর এখন তা দুজনের মধ্যে ভাগ করতে হচ্ছিল। তাই তারা একটা নিয়ম বানিয়ে নিল, একদিন তারা খাবার খাবে আর পরের দিন উপোস থেকে শুধু জল খেয়ে দিন কাটাবে। যখন খাবার থাকতো না তখন দুজনে গল্পগুজব করেই মনকে অন্যদিকে ব্যস্ত রাখার চেষ্টা করত। আর ক্ষুধা যখন সহ্য শক্তির বাইরে চলে যেত তখন গাছের নিচে শুয়ে একটু ঘুমিয়ে নিত। ওদিকে খামারের মালিক যে বেশ কয়েকদিন ধরে নিনোকে হন্য হয়ে খুঁজছিল সে তার লোকজনদের দুটো দলে ভাগ করে দেয়। এভাবে সে আস্তে আস্তে নিনোর একদম কাছাকাছি পৌঁছে যাচ্ছে। এরপর কথায় কথায় নিনো জানতে পারে যে ওই লোকটার নাম রয়। কিছুক্ষণ পর রয় খেয়াল করে তার কুকুরটা যে নর্মালি সবসময় শান্তই থাকে সে হঠাৎ এত জোরে জোরে ঘেউ ঘেউ করছে। কুকুরটা যেদিকে মুখ করে ডাকছিল সেদিক থেকে দুজন লোক তাদের দিকেই এগিয়ে আসছিল। রয় তো মুহূর্তের মধ্যে বুঝতে পারে এরা নিশ্চয়ই ওই লোক যারা নিনোকে ধরতে চাইছে। তাই সে এক মুহূর্ত সময় নষ্ট না করে নিনোকে বলে, তুমি জলদি কোথাও লুকিয়ে পড়ো। কথাটা শোনা মাত্র নিনো এদিক ওদিক তাকিয়ে লুকিয়ে পড়ে। তারা করতে থাকা ওই দুই লোক কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে হাজির হয় এবং কড়া সুরে রয়কে জিজ্ঞাসাবাদ করতে লাগে যে নিনো কোথায়। কিন্তু রয় একদম শান্ত মাথায় ঠান্ডা গলায় বলে, আমি নিনো নামের কাউকেই চিনি না। রয় তাদের সব প্রশ্নের উত্তর এত সুন্দরভাবে দেয় যে তাদের মনে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ থাকে না। এরপর তারা যখন রয়ের কথা বিশ্বাস করে সেখান থেকে চলে যেতে লাগে ঠিক তখনই আচমকা তাদের শিকারী কুকুরটা ডেকে ওঠে। সে পাশের ওই শুকনো কুয়োটার দিকে ইশারা করছিল। তাদের মধ্যে একজন সঙ্গে সঙ্গেই কিছু শুকনো ঘাসে আগুন ধরিয়ে কুয়ার মুখে ফেলে দেয়। কুয়ার নিচে লুকিয়ে থাকা নিনো তো ভয়ে একদম কাঠ হয়ে যাচ্ছিল। সে নিজের শ্বাস প্রশ্বাসটুকু একদম চেপে রাখে যাতে কেউ বিন্দুমাত্র টের না পায় যে সে নিচে লুকিয়ে আছে। তবুও ওই লোকজনদের একজন নিচে রাইফেলে তাক করে কুয়োর ভেতরে একটা গুলি চালিয়ে দেয়, কিন্তু ভাগ্য ভালো ছিল গুলিটা তার গায়ে লাগেনি। তাদের মন অন্যদিকে ঘোরানোর জন্য রয় চট করে বলে, কাল আমি পাশের উপত্যকায় এক
ঝিকঝাক শকুন উঠতে দেখেছি। হতে পারে ছেলেটা ওখানেই মরে পড়ে আছে, এতক্ষণে তো মারাই গেছে হয়তো, এখানে আর কি পাবে। তার কথা শুনে তো একজন প্রায় মেনেই নিয়েছিল, কিন্তু দ্বিতীয়জন হঠাৎ এক অদ্ভুত প্রশ্ন করে বসে, তুমি পেচ্ছাপ কোথায় করেছিলে? আসলে দেয়ালের এক কোণে কেউ একজন প্রস্রাব করেছিল, আর ওটা আসলে নিনয় করেছিল। কিন্তু এই সূত্র ধরে ওই লোকটা যাচাই করতে চাইছিল যে রয় তাদের সাথে কোনো মিথ্যা কথা বলছে কিনা। ঠিক কোন জায়গায় ঘটনাটা ঘটেছিল তা না জানা থাকায় রয় আন্দাজে একটা উত্তর দেয়, কিন্তু এটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে যায়। লোকগুলো রয়কে অমানুষের মতো পেটাতে শুরু করে। এত মার খাওয়ার পরও যখন রয় নিনোর ব্যাপারে মুখ খোলে না, তখন তারা চাল বদলে ফেলে। এবার তারা নরম সুরে কথা বলতে লাগে, কিন্তু তারা যতই চেষ্টা করুক না কেন রয় এক কথায় ধরে থাকে যে আমি কোনো বাচ্চাকে এখানে দেখিনি। তাকে মুখ খুলতে বাধ্য করার জন্য ওই পাষাণ লোকগুলো রয়ের চোখের সামনে তার ভেড়াগুলোকে জবাই করতে শুরু করে। এই ভেড়াগুলোই ছিল লোকটার বেঁচে থাকার একমাত্র সম্বল। নিজের চোখের সামনে ওদের এভাবে মরতে দেখে রয়ের ভেতরটা রাগে ফেটে পড়ছিল, তাও সে নিনোর ব্যাপারে একটা শব্দ উচ্চারণ করে না। এরপর ওই শিকারীরা মরে যাওয়া ভেড়াগুলোকে সোজা ওই শুকনো কুয়োর ভিতরে ফেলে দেয়, যেখানে নিচে নিনো লুকিয়েছিল। নিনো নিজের চোখের সামনে এক একটা করে লাশ পড়তে দেখছিল, রাগে ক্ষোভে তার বুকটা ফেটে যাচ্ছিল। আর অবশেষে লোকগুলো যখন রয়ের সাধের কুকুরটাকেও ওই কুয়োর ভেতরে ছুঁড়ে ফেলে দেয়, নিনো আর নিজেকে ধরে রাখতে পারে না। সে তখনই উঠে উপরে চড়তে লাগে। কুয়োর কিনারে থেকে উকি দিয়ে সে দেখে যে মানুষটা তার প্রাণ বাঁচিয়েছিল, এই জল্লাদগুলো তার উপর পৈশাচিক অত্যাচার চালাচ্ছে। তারা লোকটাকে একটা ঘোড়ার পেছনে দড়ি দিয়ে বেঁধেছে এবং ঘোড়াটাকে গোল গোল করে ঘোরাচ্ছে। লোকটা মাটিতে হেসড়ে হেসড়ে যাচ্ছে। রক্তাক্ত ক্ষতবিক্ষত রয় তখন কুয়োর কিনারায় ঝুলে থাকা নিনোর দিকে অসহায় চোখে তাকিয়ে দেখছিল। রয় তখন আলতো করে মাথা নেড়ে ইশারা করে বলে, কোনো বোকামি করো না। কিন্তু ঠিক ওই মুহূর্তে নিনোর চোখ পড়ে কুয়োর পাশে রাখা রাইফেলটার উপর। কোনো মতে বুকে সাহস ঢুকিয়ে সে কুয়ো থেকে বাইরে বেরিয়ে আসে। আক্রমণকারীরা যখন অন্যদিকে খেয়া দিচ্ছিল, ঠিক সেই সুযোগে নিনো রাইফেলটা হাতে তুলে নেয়। নিনোর মতো এতটুকু একটা ছেলের হাতে বন্দুক দেখে লোকগুলো ভাবে এই পুচকি ছেলে আর কি গুলি চালাবে, তাই তার হাত উপরে তুলে তাচ্ছিল্যের সাথে আস্তে আস্তে নিনোর দিকে এগোতে লাগে। ঠিক তখনই ওই শিকারী কুকুরটা বিপদ আঁচ করতে পেরে নিনোর উপর ঝাঁপিয়ে পড়ে, আর নিনো এক মুহূর্ত দ্বিধা না করে সোজা গুলি চালিয়ে দেয়। এরপর সে চোখের পলকে রাইফেলটা রিলোড করে নেয়। এরই মধ্যে ঘোড়ায় চড়ে থাকা একটা লোক সুযোগ বুঝে নিজের রাইফেলটা তোলার চেষ্টা করে, কিন্তু সে বেটা জানতো না যে নিনো আগে থেকেই তার উপর নজর রাখছিল। নিনো নিখুঁত নিশানা করে ঘোড়ার উপর থাকা লোকটাকে এক গুলিতে নিচে ফেলে দেয়। ওদিকে পড়ে যাওয়ার সময় ওই লোকটাও একটা গুলি চালিয়েছিল, কিন্তু নিনোর কারণে তার টিপ ফসকে যায়, আর সেই গুলি সোজা গিয়ে লাগে তার নিজেরই সঙ্গীর গায়ে। ব্যাস, লোকটা ঘটনাস্থলেই মারা যায়। কিন্তু ঘোড়া থেকে পড়ে যাওয়া লোকটা অবশ্য মরেনি, তার শুধু কানে চোট লেগেছিল। সে হার না মেনে আবারও রাইফেলটা তোলার চেষ্টা করে যাতে পাল্টা হামলা করা যায়, কিন্তু রয় এবার তাকে চেপে ধরে আর এক নিমিষেই কাবু করে ফেলে। তবে অত্যাচার সহ্য করার পরও এই মানুষটা কারো প্রাণ নিতে চায় না, তাই সে ওই শিকারী লোকটাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ছাড়া পেয়ে শিকারীটা চরম অপমানিত বোধ করে মুখ চুপচাপ সেখান থেকে কেটে পড়ে। সে চলে যাওয়ার পর নিনো আর রয় মিলে ওই মিসফায়ারে মারা যাওয়া লোকটাকে মাটিতে কবর দেয়। এরপর তারা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, তাড়াহুড়ো করে রওনা দেয় যাতে এই ছেড়ে দেওয়া লোকটা আবার দলবল নিয়ে ফিরে না আসে। কিন্তু রয় এত মার খেয়েছিল যে তার শরীর আর একদমই চলছিল না, তাই বেশি দূর যাওয়ার আগেই দুজনকে বাধ্য হয়ে থেমে একটু জিরিয়ে নিতে হয়। আর সেই মুহূর্ত থেকে আহত রয়ের দেখভালের পুরো দায়িত্বটা এসে পড়ে ছোট্ট নিনোর কাঁধে। ওদিকে রয় যে শিকারীটাকে ছেড়ে দিয়েছিল সে সোজা গিয়ে খামারের মালিকের কাছে হাজির হয়। সে যখন সব কথা খুলে বলে, এটা শুনে মালিক তো রাগে একদম ফায়ার হয়ে যায়। সে মনে মনে কসম খায় যে এই নিনোকে সে নিজের হাতেই ধরবে। পরের দিন সকালে নিনো আহত রয়ের কাছ থেকে বিদায় নিয়ে একা একাই কাছের একটা এলাকায় জল আনতে বের হয়। ঠান্ডা জল দেখে সে যখন মনে মনে বেশ খুশি হয়, ঠিক তখনই আচমকা তার কানে কারো গলার আওয়াজ আসে। নিনো তখনই সতর্ক হয়ে এদিক ওদিক তাকাতে লাগে। তার মনে হচ্ছিল হয়তো তাড়া করতে থাকা ওই লোকগুলোই চলে এসেছে। কিন্তু সামনে তাকিয়ে সে এক অদ্ভুত মানুষকে দেখতে পায় যে একটা কাঠের ঠেলা গাড়িতে বসে আছে। লোকটার দুটো পায়ে একদম অচল। লোকটার নানা প্রশ্নের মুখে নিনো বলে, আমি তো এখানে শুধু জল নিতে এসেছি। এরপর নিজেকে বাঁচানোর জন্য সে একটা মিথ্যা গল্পও বলে, আমার বাবা আর ভাই এই কাছেই ভেড়া চড়াচ্ছে। এটা শুনে লোকটা তাড়াহুড়ো করে বলে ওঠে, আরে আমি কোনো খারাপ মানুষ নই রে ভাই। সে নিনোকে জানায় যে সে গরম স্যুপ বানিয়েছে, নিনোর লাগলে সে খেতে পারে। নিনো অবশ্য তখন সবকিছুকে সন্দেহের চোখে দেখছিল, কিন্তু বেশ কয়েকদিন ধরে পেটে দানা পানি না পড়ায় সে খাবারের লোভটা আর সামলাতে পারে না। খুব সাবধান
সাবধানে চারপাশ খেয়াল রাখতে রাখতে সে লোকটার সাথে ভেতরে যায়। ভাগ্য ভালো ছিল যে লোকটা তাকে কোনো ধোকা দেয় না। আর আজকে অনেকদিন পর নিনো মন ভরে পেট পুরে খাবার খেলো। খাওয়া শেষে নিনো যখন লোকটাকে ধন্যবাদ জানিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখনই লোকটা হঠাৎ বলে ওঠে, আরে রান্নাঘরে আরো খাবার রাখা আছে, তুমি চাইলে সাথে করে নিয়ে যেতে পারো। লোকটার কথায় বিশ্বাস করে নিনো খুশি মনে রান্নাঘরের ভেতরে যায়, কিন্তু সেখানে গিয়ে সে কোনো খাবার দেখতে পায় না। ঠিক ওই মুহূর্তেই কেউ একজন বাইরে থেকে তড়াম করে রান্নাঘরের দরজাটা বন্ধ করে দেয়। ব্যাস, নিনো এখন এই ঘরের ভেতরে বন্দী। নিনো ঘরের ভেতর থেকে ভয়ে চিৎকার করতে লাগে, কিন্তু বাইরে থেকে কোনো সারা শব্দ আসে না। তখন সে বুঝতে পারে এই খোঁড়া লোকটা তাকে আটকে রেখে কেটে পড়েছে। সে আর দেরি না করে কোমর থেকে ছুরিটা বের করে আর মরিয়া হয়ে কাঠের দরজায় একটা ফুটো করতে লাগে। এরপর ওই ফুটো দিয়ে হাত লাগিয়ে বাইরে থাকা দরজার খিলটা খোলার চেষ্টা করতে লাগে। এই চক্করে তার হাত কেটে তো পুরোপুরি রক্তারক্তি হয়ে যায়। কোনো মতে বাইরে বেরিয়ে আসতে পারে। সে ঘর থেকে হন্তদন্ত হয়ে দৌড়ে বেরিয়ে দেখে ওই খোঁড়া লোকটা নিনোর গাধাটাকে নিয়ে তীরের বেগে পালিয়ে যাচ্ছে। আসলে লোকটা এই সমস্ত নাটক করেছিল নিনোর গাধাটা চুরি করার জন্যই। এটা দেখে নিনো প্রচন্ড রাগ হয়ে যায় আর লোকটার পেছনে পেছনে দৌড়াতে লাগে। সে মাটি থেকে একটা বড় পাথর কুড়িয়ে নিজের গায়ের সবটুকু জোর দিয়ে ওই খোঁড়া লোকটার দিকে ছুঁড়ে মারে আর পাথরের ঘা খেয়ে লোকটা মাটিতে আছড়ে পড়ে। ভয়ে কাঁপতে কাঁপতে নিনোর কাছে ক্ষমা চাইতে লাগে। তার অনুনয় বিনয় শুনে নিনো তাকে প্রাণে মারে না, জ্যান্ত ছেড়ে দেয়। কিন্তু নিনোর এই অসতর্কতার সুযোগ নিয়ে লোকটা হঠাৎ আবার তার উপর উল্টো হামলা করে বসে। এবার রাগে অন্ত হয়ে নিনো নিজেকে কোনো মতে মুক্ত করে আর হাতের পাথরটা দিয়ে লোকটাকে অনবরত আঘাত করতে লাগে, যতক্ষণ না লোকটা পুরোপুরি নিথর হয়ে যায়। সে আর বেশি কিছু না ভেবে নিজের গাথাটাকে নিয়ে তড়িঘড়ি ওখান থেকে পালিয়ে যায়। নিনো ঠিক করে এই সত্যটা সে নিজের মনের ভেতরেই চেপে রাখবে, কাউকে কিচ্ছু জানতে দেবে না। কিন্তু সে যখন ফিরে রয়ের কাছে পৌঁছায়, রয় এক নজরে নিনোর হাতের ক্ষতগুলো খেয়াল করে ফেলে। বারবার জিজ্ঞেস করায় নিনো আর চেপে রাখতে পারে না, সব কথা সত্যি সত্যি উগরে দেয় এবং সব শুনে রয় সিদ্ধান্ত নেয় সে নিনোকে নিয়ে আবারও ওই কুয়ার পাড়ে ফিরে যাবে। এরপর দুজনে মিলে সেই পথে রওনা দেয়। কিন্তু তারা বিন্দুমাত্র টের পায়নি যে ওই খোঁড়া লোকটা আসলে মরেইনি। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো খামারের মালিক নিনোকে খুঁজতে খুঁজতে নিজের দুই শাগরেদকে নিয়ে ইতিমধ্যেই সেখানে এসে হাজির হয়। ওই খোঁড়া লোকটা মাটিতে পড়ে ছটফট করছিল আর ওদের তিনজনের কাছে নিজের প্রাণ বাঁচানোর জন্য কাকুতি মিনতি করছিল। কিন্তু বেচারা কি আর জানতো এরা কতটা জল্লাদ। খামারের মালিকের ওই খোঁড়া লোকটার জীবনের প্রতি কোনো মাথা ব্যথায় ছিল না। তার পুরো নজর ছিল শুধু পালিয়ে যাওয়া ছেলে মানে নিনোর খবর বের করার উপর। নিজের দরকারি তথ্যগুলো আদায় করে নেওয়ার পর সে এক মুহূর্ত না ভেবে ওই খোঁড়া লোকটাকে ঠান্ডা মাথায় গুলি করে খুন করে। এরপর তারা লাশটাকে কুয়োর ভেতরে ফেলে দিয়ে আবার নিনোর খোঁজে রওনা দেয়। এর কিছুক্ষণ পরে নিনো আর রয় ঠিক ওই জায়গায় এসে পৌঁছায়। তবে ভাগ্যের জোরে নিনো এবারও বেঁচে যায়, কারণ আরেকটু দেরি করলে খামারের মালিকের সাথে তার মুখোমুখি দেখা হয়ে যেত। এরপর দুজনে ওখানে রাতটা কাটায় এবং পরের দিন সকালে আবার নিজেদের যাত্রা শুরু করে। চলতে চলতে কিছুক্ষণের মধ্যে তারা একটা জনমানবহীন স্টেশনে এসে পৌঁছায় আর সেখানেই অবশেষে তারা মুখোমুখি হয় খামারের মালিকের সাথে। বিপদ দেখে রয় সঙ্গে সঙ্গে নিনোকে একটা ঘরের ভেতরে লুকিয়ে পড়তে বলে এবং নিজে বন্দুক হাতে বাইরে দেয়াল হয়ে দাঁড়িয়ে যায়, যাতে একাই খামারের মালিক আর তার দুই গুন্ডার মুখোমুখি হতে পারে। কিন্তু প্রচন্ড চালাক খামারের মালিক প্রথমে রয়কে বুঝিয়ে নিজের দলে টানার চেষ্টা করে। সে বলে, আরে ভাই, আমি তোমার শত্রু নই, আমরা শুধু নিনোকে ফেরত চাই। কিন্তু মালিক মুখ দিয়ে যতই খই ফুটাক না কেন, রয়ের উপর তার কোনো প্রভাবই পড়ে না। সে নিজের বন্দুকটা শক্ত করে ধরে নিনোর ঢাল হয়ে দাঁড়িয়ে রয়। তাই রাগে গড়গড় করতে করতে খামারের মালিক জোর করে নিনোকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে আর অমনি সেখানে শুরু হয়ে যায় গোলাগুলি। আসলে রয় ছিল একজন প্রাক্তন ফৌজি, তার নিশানা খুবই ভালো। সে চোখের পলকে 1 সেকেন্ডের মধ্যে খামারের মালিকের দুই শাগরেদকে গুলি করে মাটিতে শুইয়ে দেয়। কিন্তু ঠিক তখনই সে এদিক ওদিক তাকিয়ে বুঝতে পারে নিনো তো ভয় পেয়ে সেখান থেকে উধাও হয়ে গেছে। সে আর দেরি না করে নিনোকে খুঁজতে শুরু করে। অনেকক্ষণ এদিক ওদিক খোঁজার পর অবশেষে একটা কাঠের শেডের ভেতর তাকে লুকিয়ে থাকতে দেখে। কিন্তু ঠিক তখনই আচমকা দরজার পেছন থেকে সেই খামারের মালিক বেরিয়ে আসে। বিপদ টের পেয়ে রয় চট করে ঘুরে দাঁড়ায়, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। খামারের মালিক ট্রিগার টিপে দেয় আর সাথে সাথে রয় গুলি খেয়ে সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নিচে পড়ে যায়। শেষমেশ নিনো এত কষ্ট করার পরেও সেই খামারের মালিকের খপ্পরে পড়ে যায়। নিনোকে যখন জোর করে গাড়িতে তোলা হচ্ছিল তখন রক্তাক্ত মারাত্মক জখম রয় তার শেষ বিন্দুটুকু শক্তি এক জায়গায় জড়ো করে আবার দৌড়ে আসে। সে খামারের মালিককে হ্যাঁচকা টানে গাড়ি থেকে বাইরে বের করে আনে আর নিজের বাঁশের লাঠিটা দিয়ে তার গলা পেঁচিয়ে ধরে। খামারের মালিক নিজের প্রাণ বাঁচানোর জন্য ছটফট করতে করতে নিজের পিস্তল থেকে এলোপাথারি গুলি চালাতে লাগে। এই ধস্তাধস্তির মাঝে একটা গুলি এসে লাগে আগে থেকে
আহত রয়ের গায়ে। রয় মালিককে খতম তো করেই দেয়, কিন্তু সাথে সাথেই নিজের গভীর ক্ষত আর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে নিজেও মাটিতে লুটিয়ে পড়ে। নিজের চোখের সামনে এই বুক ফাটা দৃশ্য দেখে নিনো আতকে কেঁদে ওঠে। যে মানুষটা মাত্র কিছুদিন আগেও তাকে চিনত না, আজ নিনোর স্বাধীনতার জন্য, তার সুন্দর ভবিষ্যতের জন্য সেই মানুষটা নিজের জীবনটাই উৎসর্গ করে দেয়। নিনো চোখের জল মুছতে মুছতে পরম শ্রদ্ধায় ওই মহান মানুষটার দেহ খুব সুন্দরভাবে মাটিতে দাফন করে। তারপর রয়ের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে তার স্মৃতি বুকে বেঁধে আবার সামনের দিকে পা বাড়ায় এক নতুন জীবনের উদ্দেশ্যে। আসলে কিছু কিছু মানুষ আমাদের লাইফে একদম ফেরেশতাদের মতো হয়ে আসে, আর রয় হলো ঠিক সেরকমই একজন। এদের অবদান কখনোই ফোলার নয়। আর এই দৃশ্যের মধ্য দিয়ে শেষ হয়ে যায় আমাদের আজকের গল্প।